বই ভয়েসে স্বাগতম। অধ্যায় ৬। সারারাত্রি হাজারি ঘুমাইতে পারিল না। অতসীর মতো বড় ঘরের সুন্দরী মেয়ের স্নেহ আদায় করার মধ্যে একটা নেশা আছে। হাজারিকে সেই নেশায় পাইয়া বসিল। তাহার জীবনের এক অদ্ভুত ঘটনা। সকালে উঠিয়া আসে রানাঘাটে রওনা হইল। বেশি নয়, ৫-৬ মাইল রাস্তা। হাঁটিয়া বেলা ৮:৩০টার সময় স্টেশনের নিকটে সেগুনবনে গিয়া পৌঁছিল। রেলবাজারের মধ্যে ঢুকিতেই তাহার ইচ্ছা হইল একবার তাহার পুরাতন কর্মস্থানে উকি মারিয়া দেখিয়া যায়। আজ প্রায় ৫ মাস সে রানাঘাট ছাড়া। দূর হইতে বেচু চক্রবর্তীর হোটেলের সাইনবোর্ড দেখিয়া তাহার মন উত্তেজনায় ও কৌতূহলে পূর্ণ হইয়া উঠিল। গত ৬ বছরের কত স্মৃতি জড়ানো আছে ওই টিনের চালওয়ালা ঘরখানার সঙ্গে। হোটেলের গদি ঘরে দুকিয়া প্রথমেই সে বেচু চক্রবর্তীর সম্মুখে পড়িয়া গেল। বেলা প্রায় ১০টা ১০:৩০। খরিদ্দার আসিতে আরম্ভ করিয়াছে। বেচু চক্রবর্তী পুরনো দিনের মতো গদি ঘরে তক্তপোষের অপর হাতবাক্সের সামনে বসিয়া তামাক খাইতেছেন। হাজারি প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, আরে এই যে হাজারি ঠাকুর, কি মনে করে? কোথায় আছো আজকাল? ভালো আছো বেশ? হাজারি এক মুহূর্তে আবার যেন বেচু চক্রবর্তীর বেতনভুক রাঁধুনি বামুনে পরিণত হইল। তেমনি ভয়ে সংকোচ ও মনিবের প্রতি সম্ভ্রমের ভাব তার সারা দেহ মনে হঠাৎ কোথাতেইকে যেন উড়িয়া আসিয়া ভর করিল। সে পুরনো দিনের মতো কাঁচুমাচু ভাবে বলিল, আজ্ঞে তা আপনার কৃপায় একরকম। আজ্ঞে তা বাবু বেশ ভালো আছেন? আজকাল আসো কোথায়? আজ্ঞে গোপালনগরে কুণ্ডুবাবুদের বাড়িতে আছি। বাড়ির কাজ? কতদিন আছো? এই ৪ মাস আছি বাবু। তা বেশ, তবে সেখানে মাইনে আর কত পাও? হোটেলের মতো মাইনে কি করে দেবে গেরস্থ ঘরে? বেচু চক্রবর্তীর এই কথার মধ্যে হাজারি এক ধরনের সুরের আঁচ পাইল। ব্যাপার কি? বেচু চক্রবর্তী কি আবার তাকে হোটেলে রাখিতে চান? তাহার কৌতূহল হইল। শেষ পর্যন্ত দেখাই যাক না কি দাঁড়ায়। সে বিনীতভাবে বলিল, ঠিক বলেছেন বাবু, তা তো বেশি নয়। গেরস্থ বাড়ি কোথা থেকে বেশি মাইনে দেবে? তারপর কি এখন আমাদের এখানে এসেছ ঠাকুর? আজ্ঞে হ্যাঁ বাবু। কি মনে করে বলো তো, থাকবে এখানে? হাজারি কিছুমাত্র না ভেবেই বলিল, সে বাবুর দয়া। তা বেশ বেশ, থাকো না কেন? পুরনো লোক, বেশ তো। যাও কাজে লেগে যাও। তোমার কাপড় চোপড় এনেছ? কই? না বাবু, আগে থেকে কি করে আনি? সেসব গোপালনগরে রয়েছে। চাকরিতে দয়া করে রাখবেন কি না রাখবেন না জেনে কি করে সেসব? আচ্ছা আচ্ছা, যাও ভেতরে যাও। রতন ঠাকুরের অসুখ হয়েছে, বংশী একা আছে। তুমি কাজে লাগো এ বেলা থেকে। ভাঙা ভাঙটো, এই মাসের কটা দিনের মাইনে তুমি আগাম নিও। হাজারি কৃতজ্ঞতার সহিত বেচু চক্রবর্তীকে আর একবার ঘাড় খুব নিচু করে হাত জোড় করে প্রণাম করিয়া কলের পুতুলের মতো রান্নাঘরের দিকে চলিল। সামনেই বংশী ঠাকুর। তাহাকে দেখিয়া বংশী অবাক হইয়া চাহিয়া রইল। হাজারি বলিল, ডাকা বেহল করেন যে ফের? ভালো আছো বংশী? তোমার সেই ভাগ্নেটি ভালো আছে? আরে এসো এসো হাজারিদা, তোমার কথা প্রায়ই হয়। তুমি বেশ ভালো আছো? এতদিন ছিলে কোথায়? ডাকা কি চাপিয়েছ? সরো, হাতাটা দাও। এখনো মাছ হয়নি বুঝি? যাও তুমি গিয়ে মাছটা চড়িয়ে দাও। তেলের বরাদ্দ সেই রকমই আছে না বেড়েছে? বংশী বলিল, একবার টেনে নিও একটু, অনেক দিন পরে যখন এলে। দাঁড়াও, ডালটায় নুন দেওয়া হয়নি এখনো, দিয়ে দাও। বলিয়া সে দরমার আড়ালে গাঁজা সাজিতে গেল। চুপি চুপি বলিল, তোমায় বেহল করেছে কি আর সাধে? এদিকে তুমি চলে যাওয়াতে হোটেলের ভয়ানক দুর্নাম। সেই কলকাতার বাবুরা ২-৩ দল এসেছিল। যেই শুনলেন তুমি এখানে নেই, তারা বললে সেই ঠাকুরের রান্না খেতেই এখানে আসা। সে যখন নেই, আমরা রেলের হোটেলে খাব। হাঁটুরে খদ্দেরও অনেক ভেঙে গিয়েছে, যদু বাণুজ্যের হোটেলে। তোমায় বাবু বেহল করলেন কেন জানো? যদু বাণুজ্যের হোটেলে তোমাকে পেলে লুফে নেয় এক্ষুনি। তোমার অনেক খোঁজ করেছে ওরা। বংশীর হাত থাইকা গাঁজার কলিকা লইয়া দম মারিয়া হাজারি কিছুক্ষণ চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিল। কি হইতে কি হয়ে গেল? চাকরি লইতে সে তো রানাঘাট আসে নাই, কিন্তু পুরাতন জায়গায় পুরাতন আবেষ্টনীর মধ্যে আসিয়া সে বুঝিয়াছে এতদিন তাহার মনে সুখ ছিল না। এই বেচু চক্রবর্তীর হোটেল, এই দরমার বেড়া দেওয়া রান্নাঘর, এই পাথুরে কয়লার স্তূপ, এই তাহার অতি পরিচিত স্বর্গ। এহাদের ছাড়িয়া সে কোথায় যাইবে? ভগবান এমন সুখের দিনও মানুষের জীবনে আনিয়া দেন।
বংশী হাতে কলিকা ফিরাইয়া দিয়া সে খুশির সহিত বলিল, নাও আর একবার টান দিয়ে নাও, ডালে সম্বরা দিগে। এবেলায় এখনো বাজার আসেনি নাকি? বংশী বলিল, মাছটা কেবল এসেছে, তরকারিপাতি এলো বলে। গোবরা গিয়েছে, গোবরা নতুন চাকর, বেশ লোক, আমার ওপর ভারী ভক্তি, এলে দেখো এখন। এই সময় তৃতীয় শ্রেণীর টিকিট লইয়া জন দুই খরিদ্দার খাইবার ঘরে ঢুকিতেই হাজারি অভ্যাস মতো পুরাতন দিনের ন্যায় হাঁকিয়া বলিল, বসুন বাবু, জায়গা করাই আছে, নিয়ে যাচ্ছি, বসে পড়ুন। মাছ এখনো হয়নি এত সকালে, কিন্তু শুধু ডাল আর ভাজা। বংশী, ভাত নিয়ে এসো হে, ডালটায় সম্বর দিয়ে নি। বেলাও এদিকে প্রায় 10টা বাজে, কৃষ্ণনগরের গাড়ি আসবার সময় হলো। আজকাল স্টেশনের খদ্দের আনে কে? হাজারি যেন দেহে মনে নতুন বল ও উৎসাহ পাইয়াছে। হাজার হোক, শহর বাজার জায়গা রানাহাট, কত লোকজন, গাড়ি, হই হই, ব্যস্ততা, রেলগাড়ি, গাড়ি ঘোড়া, এখানে একবার কাটিয়া গেলে কি অন্য জায়গা কারো ভালো লাগে? একটা জায়গার মতো জায়গা। এমন সময় একজন কালো মতো ছোকরা চাকর তরকারি বোঝাই ঝুড়ি মাথায় রান্নাঘরে নিচু হইয়া ঢুকিল। পিছনে পিছনে পদ্মঝি। পদ্মঝি বলিতে বলিতে আসিতেছিল, বাবা, বেগুন আর কেনবার জো নেই রানাঘাটের বাজারে। 8 পয়সা করে বেগুনের শের ভূভারতে কে শুনেছে কবে? যত বেটা ফরে জুটে বাজার একেবারে আগুন করে রেখেছে। সব চলল কলকাতা, সব চলল কলকাতা। তা গরিব গ্রুপ লক কেনেই বাকি আর খাই বাকি। ও বংশী, ঝুড়িটা ধরে নামাও ওর মাথার তেচে। দরজার চৌকাঠে পা দিয়াই সে সম্মুখে থালায় অন্ন পরিবেশনরত হাজারিকে দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া একেবারে যেন কাঠ হইয়া গেল। হাজারি পদ্মঝিকে দেখিয়াই থতমত খাইয়া গেল। তাহার পুরাতন ভয় কোথা হইতে সেই মুহূর্তেই আসিয়া জুটিল। সে কাষ্ঠ হাসি হাসিয়া বলিল, এই যে পদ্মদিদি, ভালো আছো? বেশ। আমি? পদ্মঝি বিস্ময়ের ভাবটা সামলিয়া লইয়া বংশী ঠাকুরের দিকে চাইয়া বলিল, ঝুড়িটা নামিয়ে নাও না ঠাকুর। ও সঙ্গের মতো দাঁড়িয়ে রইল ঝুড়ি মাথায়। মাছ হল? তারপর হাজারির দিকে তাচ্ছিল্যের ভাবে চাইয়া বলিল, কখন এলে? আজই এলাম পদ্মদিদি। আজ এবেলা এখানে থাকবে? বংশী ঠাকুর বলিল, হাজারিকে যে বাবু বাহাল করেছেন আবার, ও এখানে কাজ করবে। পদ্মঝি কঠিন মুখে বলিল, তা বেশ। রান্নাঘরে আর না দাঁড়াইয়া সে বাহিরে চলিয়া গেল। বংশী ঠাকুর অনুচ্চ স্বরে বলিল, পদ্মজি চটেছে, বাবুর সঙ্গে এইবার একচোট বাঁধবে। পদ্মকে সারা দুপুর আর রান্নাঘরের দিকে দেখা গেল না। হাজারির মন ছটপট করিতেছিল কতক্ষণে কাজ সারিয়া কুসুমের সঙ্গে গিয়া দেখা করবে। সে দেখিল সত্যিই হোটেলের খদ্দের কমিয়া গিয়াছে। পূর্বে যেখানে বেলা 2:30টার কমে কাজ মিটিত না, আজ সেখানে বেলা 1টার পরে বাহিরের খদ্দের আসা বন্ধ হইয়া গেল। হাজারি বলিল, হ্যাঁ বংশী, 3rd ক্লাসের টিকিট মোট 30খানা। আগে যে 70-75খানা একবেলাতেই হতো। এত খদ্দের গেল কোথায়? বংশী বলিল, তবুও তো আজকাল একটু বেড়েছে, মুদ্দি আরও পড়ে গেছিল। 20খানা 3rd ক্লাসের টিকিট হয়েছে, এমন দিনও গিয়েছে। লোক সব যায় যদু বাণুজ্যের হোটেলে, ওদের এবেলা 100, ও বেলা 60-70 খদ্দের। হাটের দিন আরও বেশ। আর খদ্দের থাকে কোথা থেকে বলো? মাছের মুড়ো কোনোদিন খদ্দেররা চেয়েও পাবে না। বড় মাছ কাটা হলেই মুড়ো নিয়ে যাবেন পদ্মদিদি। আমাদের কিচ্ছু বলবার জো নেই। তার ওপর আজকাল যা চুরি শুরু করেছে পদ্মদিদি, সেসব কথা পরে বলবো, এখন খেয়ে নাও আগে। হোটেল হইতে খাওয়া দাওয়া সারিয়া হাজারি বাহির হইয়া মোড়ের দোকানে 1 পয়সার বিড়ি কিনিয়া ধরাইল। চূর্ণির ধারে তাহার সেই পরিচিত গাছতলাটায় কতদিন বসা হয় নাই, সেখানে গিয়া আজ বসিত হইবে। পথে রাধাবল্লভ তলায় সে ভক্তিভরে প্রণাম করিল। আজ তাহার মনে যথেষ্ট আনন্দ। রাধাবল্লভ ঠাকুর জাগ্রত দেবতা এমন দিনও তাহাকে জুটাইয়া দিয়েছেন। আজ ভোরে যখন বাড়ি হইতে বাহির হইয়াছিল, সে কি ইহা ভাবিয়াছিল? অস্বপনের স্বপন। চোর বলিয়া বদনাম রটাইয়া যাহারা তাড়াইয়াছিল, আজ তাহারাই কিনা যাচিয়া তাহাকে চাকুরিতে বহাল করিল। চূর্ণী নদীর ধারে পরিচিত গাছতলাটায় বসিয়া সে বিড়ি টানতে টানতে 1 পয়সার বিড়ি শেষ করিয়া ফেলিল মনের আনন্দে। কুসুমের বাড়ি এখন সব ঘুমাইতেছে। গৃহস্থ বাড়িতে দেখাশোনা করিবার এ সময় নয়, বেলা কখন পড়িবে। অন্তত 4টে না বাজিলে কুসুমের ওখানে যাওয়া চলে না। এখনও 1.5 ঘণ্টা দেরি। গোপালনগরের
কুণ্ডুবাড়ি হইতে তার কাপড়ের পুটুলিটা একদিন গিয়ে আনিতে হইবে। গত মাসের মাহিনা বাকি আছে, দেয় ভালো, না দিলে আর কি করা যাইবে। আজ একটু রাত থাকিতে উঠিবার দরুন ভালো ঘুমও হয় নাই। তাহার ওপরে অনেক দিন পরে হোটেলের খাটুনি, 5 ক্রোশ পায়ে হাঁটিয়া 100 গ্রাম হইতে রানাঘাট আসা প্রভৃতির দরুন হাজারের শরীর ক্লান্ত ছিল। গাছতলার ছায়ায় কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন সূর্যের দিকে চাহিয়া তার মনে হইল 4টা বাসিয়া গিয়াছে। কিছুক্ষণের মধ্যে সে কুসুমের বাড়ির দরজায় গিয়া কড়া নাড়ল। কুসুম নিজে আসিয়াই খিল খুলিল এবং হাজারিকে দেখিয়া অবাক হইয়া বলিল, জ্যাঠামশাই, কোথায় থেকে? আসুন আসুন। তারপরেই সে নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। হাজারি হাসিমুখে বলিল, এসো এসো মা, কল্যাণ হক। ছেলেপেলে সব ভালো তো? এত রোগা হয়ে গিয়াছ। ইস, তোমার কাকার মুখে তোমার বড্ড অসুখের কথা শুনলাম। কুসুম বাড়ির মধ্যে তাহাকে লইয়া গিয়া ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া বসাইল। বলিল, ভয় নেই জেঠামশায়, মরছি না অত শিগগির। আপনি সেই যে গেলেন আর কোনো খবর নেই। অসুখের সময় আপনার কথা কত ভেবেছি জানেন জেঠামশাই। মরেই যদি যেতাম দেখা হতো আর, অখদ্দে আপদ না হলে মরেই তো। ছি ছি মা, ওরকম কথা বলতে আছে? কোথায় ছিলেন এতদিন আপনি? আজ কোথা থেকে এলেন? এড়োশোলা থেকে। কুসুম ব্যস্ত হইয়া বলিল, হেঁটে এসেছেন বুঝি? খাওয়া হয়নি? হাঁচারি হাসিয়া বলিল, ব্যস্ত হইও না মা, বলছি সব। সকালে বেরিয়েছিলাম এড়োশোলা থেকে। বলি যাই একবার রানারহাট, তোমার সঙ্গে দেখা করবার ইচ্ছা খুব হলো। বেলবাজারে যেমন বাবুর হোটেলে দেখা করতে যাওয়া, অমনি বাবু বাহাল করলেন কাজে। সেখানে কাজ সাঙ্গ করে চূর্ণির ধারে বেরিয়ে এই আসছি। ও মা, আমার কি হবে? ওরা আবার আপনাকে ডেকে বাহাল করেছে? তবে মিথ্যে চুরির অপবাদ দিয়েছিল কেন? পদ্ম আছে তো? পদ্ম নেই তো যাবে কোথায়? আছে বলে আছে, খুব আছে। পরে গর্বের সুরে বলিল, আমায় না নিলে হোটেল যে এদিকে চলে না। খদ্দের পত্তর তো অর্ধেক ভরসা, সব উঠেছে গিয়ে বাণুজ্য মশায়ের হোটেলে। যা হোক, হোটেলের মালিক, সুতরাং তাহার মনিবের সমশ্রেণীর লোক। হাজারি যদু বাণুজ্যের নামটা সমীহ করিয়াই মুখে উচ্চারণ করিল। কুসুম যেন অবাক হইয়া খানিকটা দাঁড়াইয়া রইল। পরে হঠাৎ ব্যস্ত হইয়া উঠিয়া বলিল, বসুন জেঠামশাই, আসছি আমি। না না, শোনো, এখন খাওয়া দাওয়ার জন্যে যেন কিছু করো না। আপনি বসুন তো, আসছি আমি। কোনো কথাই খাটিল না। কুসুম কিছুক্ষণ পরে 1 বাটি গরম দুধ ও 2খানি বরফি সন্দেশ রেখাবৃত্তে করিয়া হাজারির সামনে রেখে বলিল, একটু জল সেবা করুন। ওই তো তোমাদের দোষ, বারণ করে দিলেও শোনো না। কুসুম হাসি মুখে বলিল, কথা শুনবো এখন পরে, দুধটা সেবা করুন সবটা। ভালো দুধ, বাড়ির গরুর, ঘন করে জাল দিয়েছি, দুপুর থেকে আঁচার ওপর বসানো ছিল। না, তুমি বড় মুশকিলে ফেললে দেখছি মা। না। হাজারিকে পান সাজিয়ে দিয়া কুসুম বলিল, জ্যাঠামশাই, হোটেল ভালো লাগছে? তা মন্দ লাগছে না, আজ বেশ ভালোই লাগল। তবে ভাবছি কি জানো মা, এই রেল বাজারে একটা হোটেল বেশ চলে। শুধু বেশ চলে না জ্যাঠামশাই, খুব ভালো চলে। আপনার নিজের নামে হোটেল দিলে সব হোটেল কানা পড়ে যাবে। তোমার তাই মনে হয় মা? হ্যাঁ, আমার তাই মনে হয়। খুলুন আপনি হোটেল। আর একজনও কথা বলেছে কালই, তোমার মতো সেও আর এক মেয়ে আমাদের গায়েই। কে জ্যাঠামশাই? হরিবাবুর মেয়ে, অতসী ওর নাম, টেপির বন্ধু, খুব ভাব দুজনে। সে আমায় কাল বলছিল। আমাদের বাবুর মেয়ে? আমি দেখিনি কখনো। বয়স কত? ওরা নতুন এসেছে গায়ে, কোথায় দেখবে। বয়স 16-17 হবে। বড় ভালো মেয়েটি। সবাই যখন বলছে তাই করুন আপনি, টাকা আমি দেব। অতসীও দেবে বলেছে।
দুজনের টাকা নিলে জাঁকি হোটেল দেব, কিন্তু ভয় হয় তোমার ব্যাঙের আধুলি নিয়ে শেষে যদি লোকসান যায় তবে একুল ওকুল দুকুল গেল। বরং অতসী বড় মানুষের মেয়ে, তার 200 টাকা গেলে কিছু তার আসে যাবে না। না, আমার টাকাও খাটিয়ে দিতে হবে, সে শুনছি নে। আমি দুজনের টাকাই নেব, কাল থেকে জায়গা দেখছি র, তবে টাকা গেলে আমায় দোষ দিও না। জ্যাঠামশাই, আপনি হোটেল খুললে টাকা ডুববে না, আমি বলছি, এর পরেও যদি ডোবে তবে আর কি হবে, আপনার দোষ দেব না। উঠিবার সময় কুসুম বলিল, জ্যাঠামশাই, পরশু সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব ভাবছি, আপনি এখানে রাতে সেবা করবেন? তা কি করে হবে মা, আমি রাতে 12টার কম ছুটি পাব না। তবে তারপরের দিন দুপুরে বেলা 1টার সময় আসবেন, আমি লুচি ভেজে রাখব, আপনি এসে তরকারি করে নেবেন। কথা রইল, আসতেই হবে কিন্তু জ্যাঠামশাই। হোটেলে ফিরিয়া সে বড় ডেকে রান্না চাপাইয়া দিল। বংশী ঠাকুর এবেলা এখনও আসে নাই। হাজারি অত্যন্ত খুশির সহিত চারদিকে চাহিয়া দেখিতে লাগিল। সেই অত্যন্ত পরিচিত পুরানো রান্নাঘর, এমনকি একখানা পুরানো লোহার খুন্তি 5 মাস আগে টিনের চালের বাঁতার গায়ে সেই গুঁজিয়া রাখিয়া গিয়েছিল, এখনও সেখান সেই স্থানেই মরিচা পড়া অবস্থায় গোঁজাই রহিয়াছে। সেই বংশী, সেই রতন, সেই পদ্মদিদি। বংশী আসিয়া ঢুকিল। হাজারি বলিল, আজ পেঁপে কুটিয়ে দাও তো বংশী, একবার পেঁপের তরকারি মন দিয়ে রাঁধি, অনেক দিন পরে, একদিনে বাণুজ্য মশায়ের হোটেল কানা করে দেব। গদির ঘরে পদ্মঝিঁয়ের গলার আওয়াজ পাইয়া বংশী বলিল, ও পদ্মদিদি, শুনো ইদিকে, ও পদ্মদিদি। পদ্মঝিঁ 3rd ক্লাসের খাবার ঘর পার হইয়া রান্নাঘরের মধ্যে আসিয়া ঢুকিয়া বলিল, কি হয়েছে? বংশী বলিল, কি রান্না হবে এই বেলা? হাজারি বলেছে পেঁপের তরকারি রাঁধবে ভালো করে, 2-1টা ভালো মন্দ আমাদের দেখাতে হবে আজ থেকে, পেঁপে তো রয়েইছে, কি বলো? পদ্মঝি বলিল, না, পেঁপে কাল হবে, আজ এই বেলা বিলিতি কুমড়ো হোক, আর কুচো মাছের ঝাল করো। সাতানাশের চিংড়ি ও বেলা গিয়েছে, এই বেলা দেখি কি মাছ পাওয়া যায়। হাজারি বলিল, পদ্মদিদি, আজ একটু মাংস হোক না? পদ্মঝি এতক্ষণ পর্যন্ত হাজারির সঙ্গে সরাসরিভাবে বাক্যালাপ করে নাই। সারাদিনের মধ্যে এই প্রথম তাহার দিকে চাহিয়া বলিল, মাংস? বুধবার হয়ে গিয়েছে, আজ আর হবে না, বরং শনিবার দিনে হবে। হাজারি অত্যন্ত পুলকিত হইয়া উঠিল পদ্ম তাহার সহিত কথা বলাতে, এবং পুলকের প্রথম মুহূর্ত কাটিতে না কাটিতেই তাহাকে একেবারে বিস্মিত চকিত করিয়া দিয়া পদ্মজি জিজ্ঞাসা করিল, এতদিন কোথায় ছিলে ঠাকুর? হাজারি সাগ্রহে বলিল, আমার কথা বলছো পদ্মদিদি? হ্যাঁ, গোপালনগরে কুণ্ডুবাবুদের বাড়ি, আমি ছুটি নিয়ে বাড়ি এসছিলাম, তারপর রানাঘাটে আজ এসছিলাম বেড়াতে। তা বাবু বললেন, বেশ, থাকো না, তবে বাইরে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি, ওসব একদম বন্ধ করে দিয়েছেন বাবু, যা পারো এখানে খেও, বুঝলে? না, বাইরে নিয়ে যাব কেন পদ্মদিদি, তা নিয়ে যাব না। তোমার সেই কুসুম কেমন আছে, দেখা করতে যাওনি? পদ্মঝিঁয়ের কণ্ঠস্বরে বিদ্রুপ ও শ্লেষের আভাস। হাজারি লজ্জিত অপ্রতিভভাবে উত্তর দিল, কুসুম? হ্যাঁ, তা কুসুম ভালোই। পদ্মঝি অন্যদিকে মুখ ফিরাইয়া বোধহয় যেন হাসিল, অন্তত হাজারিবার তাহাই মনে হইল। পদ্মঝি ঘর হইতে বাহির হইয়া যাইতেই বংশী বলিল, যাক, চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা, দুপুরের পর আমরা চলে গেলে বোধহয় কর্তা গিন্নিতে পরামর্শ হয়েছে, চলো এক ছিলির সাজা যাক। হাজারি হাসিল, সব দিকেই ভালো, কিন্তু পদ্মদিদি কুসুমের কথাটা তুলিল কেন আবার ইহার মধ্যে? ভারী ছোট মন, ছি। বংশী বাহির হইতে চাপা গলায় ডাকিল, ও হাজারিদা, এসো, টেনে নাও এক টান। গাঁজায় কষিয়া দম মারিয়া হাজারি আসিয়া আবার রান্নাঘরে বসিতেই হঠাৎ অতসীর মুখখানা তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল। দুর্গা প্রতিমার মতো মেয়ে অতসী, কি মনটি চমৎকার! তাহার কাকাবাবু গাঁজা খায়, অতসী যদি দেখিত, ওই জন্যই তো গ্রামে সে কখনো গাঁজা খায় না, ছেলেপিলের সামনে বড় লজ্জার কথা। অতসী টাকা দিতে চাইয়াছে, হোটেল তাহাকে খুলিতেই হইবে। কথাটা একবার বংশীকে বলিবে। বংশী ও রতন ভালো লোক দুজনেই, তাহাদেরকে বিশ্বাস করা যায়, দুজনেই তাহাকে ভালোবাসে। বংশীকে বলিল, আজকাল রাত্রিরে টক হয়? সব দিন হয় না, এখন লেবু সস্তা, লেবু দেওয়া হয়, পয়সায় 6-7টা পাতি লেবু।
একটা কিছু করে দেখাতে হবে তো, বড়ির টক করব ভেবেছিলাম। তুমি ভাবলে কি হবে, পদ্মদিদি পাস করলে তাও তো হাড়িতে উঠবে। ভুলে গেলে নাকি আইন কানুন হাজারি? হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল, বলল, বংশী, একটু চা করে খেয়ে নিলে হতো না? আছে তোর জোর? খাবে? আমি দিচ্ছি, সব ঠিক করে। ডাল চড়িয়ে গরম জল এই ঘটিতে কেটে রেখো হাতা দিয়ে। চিনি আছে, চা আনিয়ে নিচ্ছি। মনে আছে আর বছর আমাদের চা খাওয়া? আদার রস করেও দেবে এখন। আধ ঘণ্টার মধ্যে হাজারি ও বংশী মনের আনন্দে কলাই করা বাটি করিয়া চা খাইতেছিল। ভৌতগত খাটুনির মধ্যে ইহাতেই কি আনন্দ কম? হাজারি একদৃষ্টে আগুনের দিকে চাইয়া চিন্তিত মুখে বলিল, যেখানেই যার মন টেকে, বুঝলে বংশী? গোপালনগরে রোজ সন্ধেবেলা ওদের মন্দিরে ঠাকুরের শীতল হয়। তার সন্দেশ, ফল কাটা, মুগের ডাল ভিজে খেতে দিত আমাকে। চা আমি করে নিতাম উনুনে, কিন্তু তাতে কি এমন মজা ছিল? একা একা বসে রান্নাঘরে চা আর খাবার খেতাম, মন হু হু করত, খেয়ে সুখ ছিল না। আজ শুধু চা খাচ্ছি, তাই যেন কত মিষ্টি। রাত হইয়াছে। স্টেশনের প্ল্যাটফর্মে একখানা গাড়ির আওয়াজ পাইয়া হাজারি বলিল, ও বংশী, কৃষ্ণনগর এলোচে, ডালে কাটা দিয়ে নাও। সঙ্গে সঙ্গে গোবরা চাকর খাবার ঘর হইতে হাঁকিল, থার্ড ক্লাস, দুথালা। উত্তেজনায় হাজারির সারা দেহ কেমন করিয়া উঠিল। কি কাজের ভিড়, কি লোকজনের হইচই, কি ব্যস্ততা! ইহার মধ্যেই তো মজা। তা নয়, গোপালনগরের মতো পাড়াগায় জায়গায় কুণ্ডুদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কড়িকার গুনতে গুনতে আর বাড়ির পিছনের বাগানের তেঁতুল গাছে বাদুর ঝোলা ডালপালার দিকে চাইয়া চাইয়া রান্না করা, সে কি তাহার পোষায়? সে হইল শহরের মানুষ। সংক্রান্তির পরের দিন কুসুমের বাড়ি বেলা প্রায় 12টার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল। বংশী ঠাকুরকে বলিয়া একটু সকাল সকাল হোটেল হইতে বাহির হইল। কুসুম গোয়াল ঘরের নতুন উনুনে আলাদা করিয়া কপির ডালনা রাতিতেছে। একখানা কলার পাতায় খানকটক বেগুন ভাজা ও একটা পাথরের খোড়ায় ছোলার ডাল। শুদ্ধাচারের সব করিতে হইতেছে বলিয়াই পাথরের খোড়া ও কলা পাতা ইত্যাদির ব্যবস্থা। হাজারি দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিল, কুসুমের কাণ্ড দেখো। থাকি হোটেলে, কত ছোঁয়ালাপা হয়ে যায় তার নেই ঠিক। ও আবার নে ধুয়ে ধোয়া কাপড় পরে গুরু ঠাকুরের মতো যত্ন করে রাত্রে বসেছে। কুসুম সলজ্জ হাসিয়া বলিল, জ্যাঠামশাই, এখনো হয়নি, একটু দেরি আছে। আমি কিন্তু তরকারি সব রেঁধেছি, আপনি শুধু বসেই যাবেন। হাজারি বলিল, তুমি তরকারি রাঁধলে যে বড়, সেই কথা তো ছিল না। আমি তোমার তরকারি খাবো কেন? ঠকাতে পারবেন না জ্যাঠামশাই, কোনো তরকারিতে নুন দিইনি। নুন না দিলে খেতে আপনার আপত্তি কি? ভাবলাম আপনি অতবেলা এসে তরকারি রাঁধবেন, সে বড় কষ্ট হবে। লুচি ভাজা আর কি হাঙ্গামা, দেরিই তো হবে তরকারি রাঁধতে, তাই নিয়ে এসে। নুন দাওনি? না মা, তুমি হাসালে দেখছি। আলুনি তরকারি খাওয়াবে তোমার বাড়ি? আর গোয়ালার মেয়ে হয়ে আমি নিজের হাতের রান্নার তরকারি খাইয়ে আপনার জাত মেরে দেব? নরকে পচতে হবে না আমাকে তার জন্যে? হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল, দাও ময়দাটা, মেখে নি ততক্ষণ। সব ঠিক আছে জেঠামশাই, কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি বরং শুধু নেচি কেটে লুচিগুলো বেলে দিন। কপিটা হয়ে গেলেই চাটন নাটব, তারপর লুচি ভেজে গরম গরম। ওতে কি জ্যাঠামশাই? ও কি? হাজারি গায়ের চাদরের ভিতর হইতে একটা শালপাতার ঠোঙা বাহির করিতে করিতে আমতা আমতা করিয়া বলিল, এই কিছু নতুন গুড়ের সন্দেশ। আজ 1 তারিখে মাসের কদিনের মাইনেটা দিলে কি না, তাই ভাবলাম একটুখানি মিষ্টি। কুসুম রাগ করিয়া বলিল, এ আপনার বড্ড অন্যায় কিন্তু জ্যাঠামশাই। আপনার এই সবে চাকুরির মাইনে আমার জন্যে খরচ করে সন্দেশ না কিনলে আর চলতো না। আপনার দণ্ড করতে আমার এখানে সেবা করতে বলেছি? না, এসব কি ছেলে মানুষই আপনার? হাজারি শালপাতার ঠোঙাটি দাওয়ার প্রান্তে অপরাধীর মতো সংকোচের সহিত নামাইয়া রাখিয়া বলিল, আমার কি ইচ্ছে করে না মা তোমার জন্যে কিছু আনতে? বাবা মেয়েকে খাওয়ায় না বুঝি? হাজারির রকম সকম দেখিয়া কুসুমের হাসি পাইলেও সে হাসি চাপিয়া আগের সুরেই বলিল, নাম ভারী চটে গিয়েছি। পয়সা হাতে এলেই অমনি খরচ করার জন্য হাত সুরসুর করে বুঝি? ভারী বড়লোক হয়েছেন বুঝি? ও মাসের 7টা দিন কাজ করে কত মাইনে পেয়েছেন যে 1 ঢাকার সন্দেশ আনলেন অমনি? হাজারি চুপ করে অপ্রতিভ মুখে বসিয়া রহিল। আসুন এদিকে, এই আসনখানায় বসুন, ময়দাটা নেচি করুন এদার। মা কাহাকে অত বকিতেছে দেখিতে কুসুমের ছেলে মেয়ে কোথাও হইতে আসিয়া সামনে উঠানে দাঁড়াইতেই হাজারি ঠোঙা হইতে সন্দেশ লইয়া তাহাদের হাতে কিছু কিছু দিয়া বলিল, যাক, নাতিন নাতনি তো আগে খাক, মেয়ে খায় না খায় বুঝবে পরে। পরে কুসুমের দিকে ফিরিয়া বলিল,
নাও হাত পাতো, আর রাগ করে না। কুসুম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না, বলিল, আমি রাঁধতে রাঁধতে খাবো? কেন আলগোচে? না, কেন? আমি বুড়ো মাগি ভোগের আগে ভোসাত পেয়ে বসে থাকি আর কি। হাজারি বুঝিল তাহার খাওয়া না হইয়া গেলে কুসুম কিছুই খাইবে না। সে বিনা বাক্য ব্যয়ে লুচির ময়দা লইয়া বসিয়া গেল। কুসুম বলিল, হোটেল খুলবার কি করলেন? গোপাল ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে। দেখেছ ঘরখানা? কুসুম উৎফুল্ল হইয়া বলিল, কবে খুলবেন? সামনের মাসে। টাকা দেবে তো? কুসুম গলার সুর নিচু করিয়া বলিল, আস্তে আস্তে, কেউ শুনবে? তোমার শাশুড়ি কই? আমি যেতে পারলাম না বাইরে, তাই দুধ নিয়ে বেরিয়েছে, এলো বলে। বাত সেরেছে? মোর্চের মাদুলি নিয়ে এখন ভালো আছে। আগে মধ্যে দিন কতক পঙ্গু হয়ে পড়েছিল, তার চেয়ে ঢের ভালো। আপনার জায়গা করে দিই, ওগুলো ভেজে ফেলুন, গরম গরম দেব। হাজারি খাইতে বসিল। কুসুম কাছে বসিয়া কখনো লুচি কখনো তরকারি দিতে দিতে বলিল, আপনি তরকারিতে বেশি করে নুন মেখে খান। রান্না চমৎকার হয়েছে মা। থাক আপনার আর। হোটেল যেদিন খুলব সেদিন তোমায় নিজের হাতে রেঁধে খাওয়াবো। না, ওসব করতে দেবে না। বুঝে সুঝে চলতে হবে না। টাকা নিয়ে ভূতনন্দী কাণ্ড করবেন? কি করব না, তুমি চেনো না আমায়। আমার জন্যে 1 পয়সা খরচ করতে পাবেন না আপনি, বলে দিচ্ছি। তাহলে আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেব, ঠিক? 15 দিন পরে হাজারি গ্রামে সংসারের খরচাপত্র দিতে গেল। বৈকালে হরিবাবুর বাড়ি বেড়াইতে গিয়া দেখিল হরিবাবু বৈঠকখানায় আরও 2টি অপরিচিত ভদ্রলোকের সহিত বসিয়া কথা বলিতেছেন। তাহাকে দেখিয়া বলিলেন, এই যে, এসো হাজারি, বসো বসো। এনারা এসেছেন কলকাতা থেকে অতসীকে দেখতে। তুমি এসেছো ভালোই হয়েছে। রাত্রে আমার এখানে খেও আজ। অতসীর তাহা হইলে বিবাহ। যদি ইতিমধ্যে তার বিবাহ হইয়া যায়, সে শ্বশুরবাড়ি চলিয়া গেলে টাকাকড়ির ব্যাপার চাপা পড়িয়া যাইবে। হাজারি একটু দমিয়া গেল। অল্পক্ষণ পরে হরিবাবু বলিলেন, আমি সন্ধ্যান্নিকটা সেরে আসি, আপনাদের ততক্ষণ চা দিয়ে যাক। ভদ্রলোক 2 জন বলিলেন, তিনি ফিরিয়া আসিলে একত্রে চা খাওয়া যাইবে। তাহারা ততক্ষণ একবার নদীর ধারে বেড়াইয়া আসবেন। অল্পক্ষণ পরেই অতসী আসিয়া বৈঠকখানার বাড়ির ভিতর দিকের দরজা হইতে একবার সন্তর্পণে উকি মারিয়া ঘরের মধ্যে ঢুকিল। এসো এসো মা, ভালো আছো? আপনি ভালো আছেন কাকাবাবু? গোপালনগর থেকে আসছেন? না মা, আমি আর গোপালনগরে আর নেই তো। ওই রানাঘাটের সেই হোটেলে কাজ আবার নিয়েছি। ওরা ডেকে বহাল করলে। করবে না? আপনার মতো লোক পাবে কোথায়? আমায় এবার একটা কিছু শিখিয়ে দিয়ে যান কাকাবাবু, আপনার নাম করব চিরকাল। মা, এ হাতের কলমে জিনিস, বলে দিলে তো হবে না, দেখিয়ে দিতে হবে। তার সুবিধা হবে কি, আমি এর আগেও তোমাকে তো কথা বলেছি। কাল আপনার বাড়ি যাব এখন। টেপিকে বলবেন, তাকে নিয়ে এলেন না কেন? তাকে নিয়ে আসবেন, সেও আমাদের এখানে রাত্রে খাবে। অতসী একটু পরেই চলিয়া গেল, কারণ আগন্তুক ভদ্রলোক 2টির গলার আওয়াজ পাওয়া গেল বাড়ির বাইরের রাস্তার দিকে। পরদিন সকালে টেপির মা উঠান ঝাঁটু দিতেছে, এমন সময় অতসী বাড়ির উঠানের মাচাতলা হইতে ডাকিল, টেপি, ও টেপি। টেপির মা তাড়াতাড়ি হাতের ঝাঁটা ফেলিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল। জমিদারের মেয়ে অতসী গ্রামের কাহরি বাড়ি বড় একটা যায় না। তাহাদের মতো গরিব লোকের বাড়ি যে যাতায়াত করিতেছে, ইহা ভাগ্যের কথাও বটে, গর্ব করিয়া লোকের কাছে পরিচয় দিবার মতো কথাও বটে। হাসিয়া বলিল, টেপি বাসন নিয়ে পুকুরে গিয়েছে, এসো বসো মা। কাকাবাবু কোথায়? হাজারি কাল রাত্রে অতসীদের বাড়ি গুরুতর আহার করিলেও আজ হাঁটিয়া 3 ক্রোশ পথ রানাঘাট যাইবে, এই অজুহাতে বড় 1 বাটি চাল ভাজা নুন লঙ্কা সহযোগে ঘরের ওদিকে দামায় বসিয়া চর্বণ করিতেছিল। অতসী পাছে এইদিকে আসিয়া পড়ে এবং তাহার চাল ভাজা খাওয়া দেখিয়া ফেলে। সেই ভয়ে বাটিটা সে তাড়াতাড়ি কোচার কাপড় দিয়ে চাপা দিল। অতসী আসিয়া বলিল, কই কাকাবাবু, কোন দিকে বসে? ও, খুব সময়ে চাল ভাজার বাটি ঢাকিয়া ফেলিয়াছে সে। অতসী তাহাকে রাক্ষস ভাবিত। রাত্রের ওই ভীষণ খাওয়ার পরে সকাল হইতে না হইতেই, এই যে মা, কি মনে করে এত সকালে?
আপনি আমাদের বাড়ি দুপুরে খাবেন তাই বলতে বলে দিলেন বাবা। না মা, আমি এখুনি বেরোচ্ছি রানাঘাট, ছুটি তো নেই, আর কাল রাতে যে খাওয়া হয়েছে তাতে। তবে টেপি আর খুড়িমা খাবেন, ওদের নেমন্ত্রণ, আমি বলে যাচ্ছি ওদের। বলিয়া অতসী দামায় উঠিয়ে নিজেই পিঁড়ি পাতিয়া বসিয়া গেল। দেখিয়া হাজারি প্রমাদ গণিল, একে সময় নাই, 10টার মধ্যে হোটেলে পৌঁছিয়ে রান্না চাপাইতে হইবে। এক বাটি চাল ভাজা চিবাইতেও তো সময় লাগে। হতভাগা মেয়েটা সব মাটি করিল। বাটিটা লুকাইয়া বসিয়া থাকাই বা কতক্ষণে চলে। অতসী বলিল, কাকাবাবু, আমার সঙ্গে যদি আপনার আর দেখা না হয়? কেন, দেখা হবে না? অতসী লাজুক মুখে বলিল, ধরুন যদি আমি এখান থেকে যদি। হ্যাঁ বুঝেছি মা, ভালোই তো, আনন্দের কথাই তো। আপনারা তাড়াতে পারলে বাঁচেন তা জানি, মার মুখেও সেই এক কথা, বাবার মুখেও সেই এক কথা। সে যা হয় হবে, আমি তা বলছি নে। আমি বলছি আপনি আজ ওদিকে যান। আমি যে কথা দিয়েছিলাম আপনার কাছে, সেই টাকা মনে আছে তো? আপনাকে তা আজ দিয়ে দিই। যদি বলেন তো এক্ষুনি আনি, আমার মনের ভার কমে যায়। তারপর যেখানে আপনারা আমায় বিদায় করে দেবেন। ও কি মা, বিদায় তোমায় কেউ করছে না, অমন কথা বলতে নেই। কিন্তু টাকা নিতান্তই দেবে তাহলে? যখন বলেছি তখন আপনি কি ভেবেছিলেন কাকাবাবু আমি মিথ্যে বলছি? তা ভাবিনি। আচ্ছা ধরো, এমন তো হতে পারে আমি হোটেল খুলে লোকসান দিলাম, তখন তোমার টাকা তো শোধ দিতে পারবো না। আমি তো বলেছি না দিতে পারেন তাই কি? আপনি বসুন, আমি টাকা নিয়ে আসি। আধ ঘন্টার মধ্যে অতসী ফিরল। সন্তর্পণে আঁচলের গেরো খুলিয়া তাহাকে 200 টাকার খুচরো নোট গুনিয়া দিতে দিতে বলল, এই রইল, আমার টাকা ফেরত দিতে হবে না, টেপির বিয়ে দেবেন সে টাকায়। আমি যাই, লুকিয়ে চলে এসছি, বাবা খুঁজবেন আমার। রানাঘাট যাইতে সারা পথ হাজারি অন্যমনস্কভাবে চলিল। বেশ মেয়ে অতসী, ভগবান ওর ভালো করুন। তাহার মন বলিতেছে, ওর হাত দিয়ে যে টাকা এসেছে সে টাকায় ব্যবসা খুললে লোকসান খাইবে না। স্বয়ং লক্ষ্মী যেন এসে তাহার হাতে টাকা গুঁজিয়ে দিয়া গেলেন। হোটেলে পৌঁছে এসে দেখিল রান্নাঘরে বংশী ঠাকুর ডাল চাপাইয়া একা বসিয়া। তাহাকে দেখে বলিল, আরে এসো হাজারিদা, বড্ড বেলা করলে যে, বড় ডেকে ভাতটা চাপাও। নেবে নাকি একটু দম দিয়ে? তা নাও না, সাজো গিয়ে, আমি ডাল দেখছি। একটু পরে গাঁজার কলিকাটি হাজারির হাতে দিয়া বংশী বলিল, একটা বড় কাজের বায়না এসেছে, নেবে? আন্দুলের ঘোষেদের বাড়ি রাস হবে, 7 দিনের ঠিকে কাজ, বড়ে ভিয়েন, সন্দেশ ভিয়েন, রান্না, এইসব। 2 টাকা মজুরি দিন, খোরাকিবারের। হাজারি বলিল, বংশী, একটা কথা বলি তোমায়, আমি হোটেল খুলছি রানাঘাটের বাজারে, কাউকে বলো না কথাটা, তোমাকে আসতে হবে আমার হোটেলে। কথাটা ঠিক শুনিয়াছে বলিয়া বংশীর জন্য মনে হইল না। সে অবাক হইয়া উহার দিকে চাহিয়া থাকিয়া বলিল, হোটেল খুলবে তুমি? হ্যাঁ আমি, না কে, তোমার বেহাই। বংশী বলিল, কি পাগলের মতো বলছো হাজারিদা, কলকে রাখো আর টান দিও না। রেলবাজারে একটা হোটেল খুলতে কত টাকা লাগে তুমি জানো? কত বলে তোমার মনে হয়? 500 টাকা কম নয়। 400 টাকা হয় না? আপাতত চলবে, কিন্তু তোমায় 400 টাকা। উত্তরে কোচার কাপড়ের গেরো খুলিয়া হাজারি বংশীকে নোটের তারা দেখাইয়া বলিল, এই দেখছো তো, 200 টাকা এতে আছে, জোগাড় করে এনেছি, এখন লাগো গাছকোমর বেঁধে। তোমার অংশ থাকবে যদি প্রাণপণে চালাতে পারো, তোমাকে ফাঁকি দেব না। আজ থেকেই বাড়ি দেখো, 15 টাকা পর্যন্ত ভাড়া দেব, আর 200 টাকাও জোগাড় আছে। বংশী ঠাকুর মুখের মধ্যে একটা অস্পষ্ট শব্দ করিয়া বলিল, ভেলা আমার মানিক রে। হাজারিদা, এসো, তোমায় কোলে করে নাচি। এক অস্ত্রে বেচু চক্রবর্তী বধ, পদ্ম দিদি বধ, যুদু বারুজ্জে বধ। চুপ চুপ, চলো ছুটির পর দুজনে ঘর দেখা যাক। তামাকের বুকনের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে, জায়গাটা ভালো। আচ্ছা বাজার কেমন বংশী? বাজার ভালো, নতুন আলু সস্তা হলে আরো সুবিধে হবে। নতুন আলু হুটল বলে, কেবল মাছটা এখনো আঁকড়া। ঘর দেখার পর একটা ফর্দ করে ফেলা যাক, এসো। থালা, বাসন, বালতি, জ্বালা, শিলনোড়া, বটি। আজ খাওয়াও হাজারিদা, মাইরি একটা কাজের মতো কাজ করলে। আচ্ছা টাকা পেলে কোথায় বলো না, পরে বলবো সব, তার ঢের সময় আছে। এখন আগের কাজ আগে করো। পদ্মঝি হঠাৎ রান্নাঘরে ঢুকিয়া বলিল,
বেশ তো, দুটিতে বসে খোশ গল্প চলছে, ওদিকে মাছ ডাঙায়, তরকারি ডাঙায়, এখনই লোক খেতে আসবে। গোবরা চাকর হাঁকিল, 3rd ক্লাস 1 থালা। পদ্মজি বলিল, ওই এলো তো, এখন মাছ ভাজা পর্যন্ত হলো না যে তাই দিয়ে ভাত দেবে? এদিকে গাঁজার ধোঁয়ায় রান্নাঘর অন্ধকার। সব তাড়াতে হবে, তবে হোটেল চলবে। কর্তার খেয়ে দে নেই কাজ, তাই যত হাড় হাবাতে উনপা জুড়ে গাঁজাখোর আবার জুটিয়ে এনে হাতাবিনেই হাতে দিয়েছে। বংশী ঠাকুর বলিল, রাগ করো না কেন পদ্মদিদি, কাল রাতের বাসি মাছ ভেজে রেখেছি। 3rd ক্লাসের খদ্দের যারা সকালে খায় তাই চিরকাল খেয়ে আসছে। হাজারি বংশীর দিকে চাহিয়া বলিল, না বংশী, দই এনে দাও, সেও ভালো। বাসি মাছ দিও না, ওতে নাম খারাপ হয়ে যায়, তাই থাক। পদ্মজি ঝাঁঝের সহিত বলিল, দইয়ের পয়সা তুমি দিও তবে ঠাকুর, হোটেল থেকে দেওয়া হবে না। তুমি বেলা করে বাড়ি থেকে এলে বলেই মাছ হলো না। বংশী ঠাকুর একা কত দিকে যাবে? হাজারি চুপ করিয়া রহিল। হোটেলের ছুটির পর হাজারি চূর্ণীঘাটে যাইবার পথে রাধাবল্লভ তলায় বারবার নমস্কার করিয়া গেল। ঠাকুর রাধাবল্লভ এতদিন পরে যেন মুখ তুলিয়া চাহিয়াছেন। তার সেই প্রিয় গাছটির তলায় বসিয়া হাজারি কত কি কথা ভাবিতে লাগিল। অতসী টাকা দিয়া দিয়াছে, সে বাড়ি বইয়া এসে টাকা দিয়া গেছে। হয়তো সে হোটেল খুলিতে দেরি করিত, কিন্তু আর দেরি করা চলবে না। অতসী মায়ের কাছে কথা দিয়াছে, সে কথা রাখিতেই হবে তাকে। রানাঘাট বেশ লাগে তার। বেচুবাবুর হোটেল তো একমাত্র জায়গা যেখানে তার মন ভালো থাকে, জীবনটা শান্তিতে কাটাইতেছি বলিয়া মনে হয়। এই রানাঘাটের রেলবাজার ছাড়িয়া সে কোথাও যাইতে পারিবে না। এখানেই হোটেল খুলিবে, অন্যত্র নয়। বৈকালের দিকে সে কুসুমের বাড়ি গেল। কুসুম বলিল, আজকে এলেন? আসুন বসুন। হাজারি হাসি মুখে বলিল, একটা জিনিস রাখতে হবে মা। কি? হাজারি পেটকোচর হইতে 200 টাকার নোট বাহির করিয়া বলিল, রেখে দাও। কুসুম অবাক হইয়া বলিল, কোথায় পেলেন? ভগবান দিয়েছেন, হোটেল খুলবার রেস তো জুটিয়ে দিয়েছেন এতদিন পরে। এই 200 আর তোমার 200 সামনের মাসেই খুলব ভাবছি। এ টাকা কে দিলে জ্যাঠামশাই বললেন না আমায়? তোমার মতো আর একটি মা। আমি চিনি নে, আমাদের গায়ের বাবুর মেয়ে অতসী। বলবো সেসব কথা আর একদিন। আজ বেলা যাচ্ছে, আমি গিয়ে ডেক চাপাই গে, টাকা রেখে দাও এখন। হোটেলে এসে বংশীকে বলিল, তোমার ভাগ্নেটিকে চিঠি লিখে আনাও বংশী, তাকে গদিতে বসতে হবে। লেখাপড়ার কাজ তো আমায় বা তোমায় দিয়ে হবে না। বংশী বলিল, সে তো বসেই আছে হাজারিদা, একটা কাজ পেলে বেঁচে যায়। আমি আজই লিখছি, আর ঘর আমি দেখে এসছি। তামাকের দোকানের পাশে ঘরটা ভালো, ওইটাই নাও, লেগে যাও দুর্গা বলে।